সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়িতদের গ্রেফতার ও উপাচার্যের পদত্যাগ দাবি 7 সদস্যের তদন্ত কমিটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরে রণক্ষেত্র মৎস্য ভবন এলাকা 3 দফা দাবিতে সড়কে অবস্থান। আমরা যে আন্দোলন না করতাম দেশ থেকে পালাতে বাধ্য হইতো, আমাদের কেন হামলা করা হয়েছে? মৎস্য ভবন দিয়ে আসছিল, তো তখন তাদের এই যে টিয়ার শেল গ্যাস, মানে এই হামলা তো আসলে কোনোভাবেই নাই। গতানুগতিক ধারায় কিছুই পাল্টাবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা স্বপ্নের বিশ্ব গড়তে কাজ করার আহ্বান। বন্দি বিনিময় চুক্তিতেই হাসিনাকে ফেরানো সম্ভব জানালেন দুদক চেয়ারম্যান। টিউলিপের বিষয়ে নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা। ডলারের দাম বাজার ভিত্তিক করার ঘোষণা বাংলাদেশ ব্যাংক গভর্নরের। জুনের মধ্যে IMF এর ঋণের কিস্তি পাওয়ার আশা। সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের প্রচেষ্টায় উপসাগরীয় দেশের প্রশংসায় ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদ সৌদি সফর শেষে দোহায়। এবং IPL এর পরিবর্তিত সূচিতে কপাল হলো কাটার মাস্টার মুস্তাফিজের। রেকর্ড 6 কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় বৃহস্পতিবার অর্ধ দিবস শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। এদিকে সাম্য হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। আর ব্যর্থতার দায়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। হাসান আল মাহমুদের রিপোর্ট। শেষবার ক্যাম্পাসে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। ক্যাম্পাসের যে কোনো আন্দোলনে সামনের সারিতে থাকা সাম্য এবার এলেন নিথর দেহে। তাকে অশ্রুসিক্ত বিদায় জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, সহযোদ্ধা, সহপাঠীরা। বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজায় অংশ নেন ছাত্রদল সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা। সাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। তো এরপরে আমি আর সাম্যর আশা দেখি নাই, আমি সাম্যর লাশ দেখছি। পরবর্তীতে আমরা আরো অনেক দুর্ভাগ্যজনক ঘটনা দেখব যদি এখনই আমরা কোনো পদক্ষেপ না নিই। এই ধরনের উন্মুক্ততা আমরা চাই না, যেটা আসলে আমাদের বাচ্চাদের জীবনের জন্য হুমকি, সেটা আমরা চাই না। এর আগে সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। নেতাদের অভিযোগ, টার্গেট করে হত্যা করা হচ্ছে ছাত্রদল নেতাকর্মীদের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। একজন ছাত্রদলের নেতাকর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। শিক্ষার্থী হত্যার ঘটনায় বাসভবনের সামনে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ সহ নানা দাবি জানায় তারা। এখানে সিটি কর্পোরেশন এবং আমাদের যারা মন্ত্রণালয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা সকলে মিলে আসলে ঢাকা ইউনিভার্সিটিটাকে কিভাবে করে সেফ ক্যাম্পাস করা যায় সে ব্যাপারে একটু ভাববে। আমরা সিরিয়াসলি আতঙ্কিত। আজকে সাম্য নিহত হয়েছে, আর দিন আমি নিহত হতে পারি, আরেকজন শিক্ষার্থী নিহত হতে পারে। এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে 5ই আগস্ট পরবর্তী মুহূর্তটাতে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই ব্যাঙের ছাতার মতো অনুমোদিত দোকানপাট, এই সমস্ত জিনিসকে যদি উচ্ছেদ করে সোহরাওয়ার্দী উদ্যানকে যদি নিরাপদ না করা হয়, তাহলে আমরা কিন্তু সবাইকে ধরব। এদিকে সাম্য হত্যার ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার অর্ধদিবস সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে কলা অনুষদের ডিনকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভির ব্যবস্থা করা এবং বিশেষ অভিযানের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 3 দফা দাবিতে এখনো সড়কে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে দুপুরে লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার পথে কাকরাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে কাকরাইলে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। নিয়াজ মুর্শিদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন।
70% আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন আর 2025-26 অর্থ বছরে বাজেট কাটছাট না করে পূর্ণাঙ্গ রাখার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এ সময় পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং বিভিন্ন ধরনের জল কামান নিক্ষেপ করেছে এবং ইট পাথর নিক্ষেপ করার মাধ্যমে আমাদের অনেক ভাই বোনকে আহত করেছে, ইভেন আমাদের কয়েক শিক্ষকরা আহত হয়েছে। আমরা তো ওনাদেরকে গিয়ে অ্যাটাক করতে যাইনি বা আমরা তো কোনো অস্ত্র কিছুই নিয়ে আসিনি। এভাবে খালি হাতে স্টুডেন্টদের মানার কি মানে? পরে শিক্ষার্থীরা অবস্থান নেন কাকরাইল মসজিদের সামনে থেকে মৎস্য ভবন পর্যন্ত। বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ছাড়বেন না। স্বৈরাচারের যে স্টাইল, সেই স্টাইলে কেন আমাদের উপরে আঘাত করা হলো, কেন আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলা হলো? এদিন দুপুর 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা বলেন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? যদি এই মুহূর্তে কিন্তু আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু ঠিক সকাল থেকে এখনও এখানে অবস্থান করছে এবং তাদের যে শিক্ষা প্রতিনিধি রয়েছেন তারা সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু ঠিক বিকাল 4টা নাগাদ প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনে কিন্তু তিনি গিয়েছেন এবং সেখানে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে উপদেষ্টা মাহফুজ আলমের সাথে তিনি কথা বলবেন এবং উপদেষ্টা মাহফুজ আলমের সাথে কথা বলার পরে তিনি হয়তোবা আমাদেরকে জানাবেন, গণমাধ্যমের সাথে কথা বলবেন যে কি সিদ্ধান্ত এসেছে বা শিক্ষার্থীদেরকেও তিনি জানাবেন আসলে কি সিদ্ধান্ত এসেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি আসলে মানা হয়েছে কিনা। এবং সেই সাথে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সকালে গিয়ে যখন শিক্ষার্থীরা লং মার্চ করে এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আসে তখন কিন্তু ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড যখন ভাঙতে যায় তখনই কিন্তু আপনার শিক্ষার্থীদের উপরে পুলিশ টিয়ার সেল ছড়ে এবং সেই সাথে লাঠিচার্জ হয় এবং এক ধরনের পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং কয়েকজন শিক্ষার্থী আসলে আহত হয় এবং শিক্ষকও কিন্তু আহত হয়। আমরা যতদূর জানতে পেরেছি এখন 5 জন শিক্ষক আসলে আহত হয়েছেন সেই লাঠিচার্জ এবং টিয়ার সেলের নিক্ষেপের ঘটনায়। এবং আরেকটু বলে রাখি যে প্রায় অর্ধশতকের বেশি শিক্ষার্থী কিন্তু আহত হয়ে তারা ঢাকা মেডিকেল কলেজে কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন, এমনটি তথ্য কিন্তু আমরা জেনেছি। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং তারা এখান থেকে যাবেন না। তাদের যে 3টি দাবি, একটা হলো আপনার এই যে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাস কাজ যেন একনেক সভায় পরবর্তী একনেক সভায় অনুমোদন দেওয়া হয় এবং সেই সাথে তাদের যে ক্যাম্পাসের যে আপনার কাজ সেটি যেন দ্রুত শেষ করা হয়। এবং আরেকটু বলে রাখি যে তাদের আসলে যাদের আবাসন নেই তারা কিন্তু আসলে আপনার আর 70% যেন তারা আসলে আপনার আবাসন ভাতা পায় এবং সেই সাথে এরকম যে 3টি দাবিতে কিন্তু আসলে আপনার তারা কিন্তু আজকে তাদের এই আন্দোলন কিন্তু আসলে এখানে কিন্তু আপনার এই আন্দোলনে আজকে তারা কিন্তু আন্দোলনে এখনো আছে। এবং যদি একটু বলি যে আমরা এখনো পর্যন্ত আসলে ঠিক 4টার দিকে ঢুকলো, আজ সন্ধ্যা 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত আসলে উপাচার্য কিন্তু আসেনি। আমরা হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো বা জানতে পারবো আসলে উপদেষ্টা মাহফুজ আলমের সাথে আসলে কি কথা হয়েছে এবং উপাচার্যের এবং দাবি মানা হবে কিনা এই বিষয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচির আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। মনের মতো বিশ্ব সাজাতে লক্ষ্য না থাকলে গবেষণা ও শিক্ষা উদ্দেশ্যহীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী, এটি টিকবে না। তাই মানুষকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। গতানুগতিক ধারায় থাকলে কিছু পাল্টাবে না বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। পঞ্চম সমাবর্তন উপলক্ষে বুধবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চত্বর। সমাবর্তনে অংশ নিতে কেউ এসেছেন বাবা মাকে সঙ্গে নিয়ে, কেউ এসেছেন স্ত্রী সন্তান নিয়ে। সদ্য শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস একদিকে যেমন ছিল বাঁধ ভাঙা, অন্যদিকে দীর্ঘদিন পর প্রাণের ক্যাম্পাসে পা দেয়া সাবেক শিক্ষার্থীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। 6 বছর 7 বছর পরে আমরা আবার ক্যাম্পাসে ফিরছি, তো সেই হিসাবে অনেক পুরনো স্মৃতি রোমন্থন করা হচ্ছে, মনে পড়তেছে অনেক কিছু। এটি আনন্দের আবার বেদনার,
যেহেতু আমাদের বিদায় হয়ে যাচ্ছে বেদনার, যেহেতু আমরা সবাই আজকে একত্রিত হতে পেরেছি, সেটা আবার আমাদের জন্য আনন্দের। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত এবারের সমাবর্তনে সনদ গ্রহণ করেন 22,586 বর্তমান ও সাবেক শিক্ষার্থী। সমাবর্তনের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করা হয় ডিলিট ডিগ্রি। মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, ব্যবসা কেন্দ্রিক অর্থনীতি নয়, করতে হবে মানুষকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনৈতিক ভিত্তি হবে মানুষ, যে অর্থনৈতিক ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা। বিশ্বকে সাজাতে লক্ষ্য নির্ধারণেও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। গতানুগতিক ধারায় থাকলে কিছুই পাল্টাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কাউকে অনুসরণের প্রয়োজন নেই, বরং নিজের ইচ্ছে মতোই বিশ্বকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা হবে আগামী 1 জুন। এ বিষয়ে আশাবাদ জানিয়ে দলটির আইনজীবী শিশির মনির বলেন, দাড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। সাবরিনা মজুমদারের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন এবং 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। শুনানিতে জামায়াতের আইনজীবীরা আদালতে বলেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষ করে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। 2008 সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি আজকে শেষ হয়েছে। শুনানি অন্তে আগামী 1 জুন 2025-এ এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন যেন দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায় পর্যবেক্ষণ দিবে বলে আশা জামায়াতের আইনজীবীদের। আমরা আদালতকে আজকে একটি ডাইরেকশন চেয়েছি আদালতের কাছে যে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না, প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। আমরা আশা করি পূর্ণাঙ্গ রায়ে এই মর্মে ডাইরেকশনও উচ্চ আদালত কর্তৃক দেওয়া হবে। শুনানিতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানো সম্ভব, এমনটা জানিয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন তাকে ফেরাতে কাজ করছে কমিশন। আর ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে। তার ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা চাওয়ার কথাও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন ফজলা আদিত্য। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির চিত্র। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় দুদকের চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ভারতে পালিয়ে থাকা দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনাকে ফেরতে দুদক কি পদক্ষেপ নেবে এমন প্রশ্নে চেয়ারম্যান জানান, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনা সম্ভব, যা নিয়ে কাজ করছেন কমিশন।
দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকো। একদিকে দুদকের তলব, অন্যদিকে গ্রেফতারি পরোয়ানা। দুদক চেয়ারম্যান বলছেন আইন অনুযায়ী তার ব্যাপারে ইন্টারপোলের সহায়তা নেবে। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার পরিবারের 13টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আর সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুক চৌধুরী সহ 4 জনকে আগামী 14 মে তলব করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মার্কিন ডলারের দাম বাজেট ভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ সময় জুনের মধ্যে বিভিন্ন সংস্থার $3 বিলিয়ন ঋণ সহায়তা আসবে বলেও জানান গভর্নর। বলেন মে মাসেই মূল্যস্ফীতি 8% নিচে নেমে আসবে। এম এ আজিমের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ব্যাংকটির গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান সরকার পরিবর্তনের পর দেশের টালমাটাল অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তাই বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা দিয়েছে। এখন থেকে বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে ডলারের মূল্য নির্ধারণ হবে। কাজে আমরা একটা কনফিডেন্সের জায়গায় এসেছি যে আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে, এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না। আমরা বাজেট ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারবো। মে মাসেই মূল্যস্ফীতি 8% নিচে নেমে আসবে দাবি করে গভর্নর বলেন যা আরো কমাতে কাজ করে যাচ্ছেন তারা। এই মে মাসের যে ডাটা আসবে সেখানে হয়তো এটা 8-এর মধ্যে 8-এর ঘরে চলে আসবে এবং তারপরে হয়তো এটা আর নামবে। জুলাইয়ের ডাটা যখন আসবে তখন আমরা একটা ভালো কিছু পাবো। গভর্নর আরও জানান আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের শর্ত মেনে বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক। জুন মাসের মধ্যে IMF সহ বেশ কয়েকটি সংস্থা থেকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা আসতে যাচ্ছে বাংলাদেশে। IMF কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছে, তারা কিন্তু আমাদেরকে সরে যায়, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। IMF এর থেকে 1.3 আসবে এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে। দেশের দুর্বল ব্যাংকগুলোর পাশে বাংলাদেশ ব্যাংক আছে উল্লেখ করে গভর্নর বলেন কারো আমানত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ঢাকার NBR ভবন সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। সকালে দেশের সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা 3 দিনের এ কলম বিরতি শুরু করেন। প্রথম দিনের কর্মসূচি শেষ হয় বেলা 1টায়। বেলা 11:15টার দিকে আগারগাঁও NBR ভবনে গিয়ে দেখা যায় ভবনের বিভিন্ন ফ্লোরে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কুন্ডু বলেন দাবি আদায়ে 3 দিন এ কলম বিরতি চলবে। এরপরও দাবি আদায় না হলে আলোচনার সাপেক্ষে নতুন কর্মসূচি দেয়া হবে। বাজেট প্রণয়নের যে সাথে সংশ্লিষ্ট NBR যে শাখাগুলো আছে এই শাখাগুলোকে কিন্তু আমরা কলম বিরতির আওতার বাইরে রেখেছি। আর আমাদের যে বাকি যে শাখাগুলো আছে এবং অন্যান্য যে ফিল্ড অফিসগুলো আছে সেই অফিসগুলোতে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতিতে আছেন। সেই ক্ষেত্রে বাজেট প্রণয়নের যে কাজ সেটিতে কোনো সমস্যা হবে না।